This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জ গঠন করতে চলেছে আদালত, এমনটাই জানা যাচ্ছে। আরো ডিটেইলসে জানবো আমাদের প্রতিনিধি সুজয় রয়েছে আমাদের সঙ্গে। সুজয়, দেখো, আজ বিশেষ ইডি আদালতের বিচারক শুভেন্দু সাহা নির্দেশ দিয়েছেন আগামী 26শে নভেম্বর, অর্থাৎ আগামী মাসে 26শে নভেম্বর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জ গঠন হবে। ইতিমধ্যেই এই মামলাতে চার্জশিটে নাম ছিল এই কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার, এবং তার পরবর্তীতে তিনি এই আদালত থেকে জামিন পান। অবশেষে সেই মামলায় চার্জশিট দেওয়ার পর অবশেষে ইডি তরফ থেকে চার্জ গঠনের আবেদন করা হয় এবং আদালত এই নির্দেশ দিতে, ফলে আগামী 26 তারিখ চার্জ গঠন এবং তারপরে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে। বেশ ধন্যবাদ সুজয়। এদিকে জেল মুক্তির জন্য মরিয়া পার্থ চট্টোপাধ্যায়, তার বিরুদ্ধে চলা সবকটি মামলায় জামিন পেলেও জেল মুক্তি হচ্ছে না প্রাক্তন শিক্ষামন্ত্রী। সুপ্রিম কোর্টের শর্ত থাকায় এখনো জেলেই পার্থ। জেল থেকে বেরোতে দ্রুত মামলা নিষ্পত্তি চান, প্রয়োজনে নিজেই সওয়াল করতে চান প্রাক্তন মন্ত্রী। বিচার প্রক্রিয়ায় তার সঙ্গে যুক্ত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ না করায় বিলম্ব হচ্ছে বিচার প্রক্রিয়া। তার জেরে জেল মুক্তি হচ্ছে না, এই নিয়ে ভার্চুয়ালি বলেন পার্থ চট্টোপাধ্যায়। এই মুহূর্তে একটা আজব খবরের কথা বলবো, যেখানে গ্রামের উন্নয়নের টাকা ঠিক কোথায় খরচ হচ্ছে শর্মিষ্ঠা, সেই খবর দেখাতে গেলে না মনে হচ্ছে যেন বিয়ে বাড়ির ফর্দ পড়ছি। গ্রামের উন্নয়নের জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছে তার জন্য বিয়ে বাড়ির উপহার কেনা হয়েছে, ব্ল্যাকে পেট্রোল কেনা হয়েছে গায়ের মুদির দোকান থেকে, এমনকি হয়েছে জানেন মোবাইল ফোনের রিচার্জও হয়েছে, তাও আবার পঞ্চায়েতের টাকা। টেন্ডারে অনিয়মের অভিযোগ তাও আছে, নাম জড়িয়েছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের স্বামীর। আন্দোলনে নেমেছে সিপিএম, ঢোক গেলেও পঞ্চায়েত প্রধানের সাফ কথা এসব নাকি কিছুই হয়। কথায় বলে লাগে টাকা দেবে গৌরী সেন, কোন কোন পঞ্চায়েতই যেন সেই গৌরী সেনের ভূমিকায়। অভিযোগ, পঞ্চায়েত কর্মীদের গাড়ি, বাইকের পেট্রোল, মোবাইল ফোনের বিল, বিয়েবাড়ির উপহার, দেদার সবই নাকি যাচ্ছে গৌরী সেন থুড়ি পঞ্চায়েতের পকেট থেকে। পুরুলিয়ার বড়াবাজার ব্লকের তৃণমূল পরিচালিত ধেলাতবামু গ্রাম পঞ্চায়েতেই উঠেছে এমন অভিযোগ। আইনিভাবে গ্রাম পঞ্চায়েতের টেন্ডার যেটা প্রধান যিনি আছেন তার রিলেটেড যেগুলো হচ্ছে কাজ করার কথা সেগুলো কাজ করা হয়নি। এখানের স্টাফরা বেআইনি ভাবে পেট্রোল কিনছে, ফলস একটা ভাউচার সাবমিট করে টাকাটা তুলে নেওয়া হচ্ছে। পঞ্চায়েতের ফান্ডের থেকে গিফট কিনে সেখানে হচ্ছে যে বিয়ে বাড়িতে তারা চলে যাচ্ছে। টেন্ডারে ৯/৬ পাশাপাশি পরিচিত দোকান থেকে ব্ল্যাকে ১১৮ টাকা লিটারে পেট্রোল, বিয়েবাড়ির উপহার সবই কেনা হচ্ছে। শুধু কি তাই, সেই বিল পঞ্চায়েতে জমা দিয়ে লক্ষ লক্ষ টাকাও তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। পঞ্চায়েতের জন্য তো জানি এমনি নেই, ওরা স্টাফরা নেই। আপনি কোনো বিল সাবমিট করেছিলেন পঞ্চায়েতে? এমনি হ্যাঁ, টুকটাক করি হালকা, তেল বিক্রি করার জন্য। হ্যাঁ, এমনি ওরা নেই, অনেকদিন থেকেই করছি। লিগেলি জিনিস আনলিগেলি নিশ্চয়ই, কিন্তু সবাই বিক্রি করে চলবে। শীতকালীন যে দুস্থ মানুষদিকে কম্বল বিতরণ করে সেই কম্বল একবার সাপ্লাই করেছিলাম, আর মাঝে মধ্যে ওই জানালা দরজার এইসব পর্দার কাপড় নিয়ে কোনো সময় খুচরা কিছু নিয়ে যায় দোকানে, তো ওটা তো সবসময় মনে থাকে না। বলুন, অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী ঠিকাদারের সঙ্গে আঁতাত করে ১০০ দিনের কাজের বিল জমা দিয়ে পঞ্চায়েত থেকে টাকা তুলেছেন। নাম প্রভাস চন্দ্র মাহাতো। আরটিআই বা তথ্য জানার অধিকার আইনেই এসব বিষয়ে সামনে এসেছে বলে দাবি করছে সিপিএম। না, এই যে প্রভাস চন্দ্র মাহাতো বলছে সেটা কি? কোন ঠিকাদার হতে পারে। আপনি কোনোদিন পঞ্চায়েতে গিয়ে কোনো কাজকর্ম এই ধরনের কিছু? না, কোনো কাজের জন্য আবেদন? না। কেন্দ্রীয় সরকার আর্থিক বঞ্চনা করছে বলে এত অভিযোগ করছে তৃণমূল। এত সবের পরও তৃণমূল পরিচালিত পঞ্চায়েতেই এসব কি চলছে? না, আমার স্বামী তো ঠিকাদারের কাজ, আমি তো কাজ দেইনি। ওটা আমাদের ওই যে দু একটা কন্ট্রাকচুয়াল আমার লোক আছে, সেই লোককে হয়তো বংশপঞ্জিকা লিগেল হেয়ার হলে আনা লাগা করার জন্য। না, রিচার্জ তো আমাদের করা হয়নি। না, লক্ষ লক্ষ টাকার দুর্নীতি এমন কিছু আমাদের নাই। অনিয়মের অভিযোগে আগে সিপিএম ডেপুটেশন দিয়েছিল, এবার বিক্ষোভ মিছিল। প্রশ্ন হলো, এই প্রতিবেদন দেখার পরে কি তৃণমূল পরিচালিত ধেলাতবামু পঞ্চায়েতের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন? পুরুলিয়া থেকে তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা।
একবার বিধানসভা ভোট, একটা উপনির্বাচন, দুটো লোকসভা নির্বাচন। গত 8 বছরে এতগুলো ভোট দেখলেও ধূপগুড়িবাসী কিন্তু পুরো ভোটে শেষ কবে হাতে কালি লাগিয়েছিলেন বলতে বসেছেন। বোর্ড না থাকায় বাড়ির সামনে জঞ্জাল, কলে জল নেই, বিরক্ত বাসিন্দারা ভেবেছিলেন এবার হয়তো ভোট হবে। তখন প্রশাসক বোর্ড ভেঙে মহকুমা শাসককে বসালো প্রশাসন। হারের আতঙ্কে ভোটে ভয়। বিজেপির তীরের কাছে যুক্তি কই দুবারের ভোট চালানো তৃণমূলের? নির্বাচনটা করতে সরকারের কেন এত অনীহা? 16টি ওয়ার্ডের প্রায় কোথাও বাড়ি বাড়ি পৌঁছয়নি জল। অল্প বৃষ্টি Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket, I'm going on a trip and board. এখন থেকে পৌরসভার সমস্ত যাবতীয় কার্যকলাপ পরিচালনা করবেন মহকুমা শাসক। তবে ধূপগুড়িবাসী চাইছে দ্রুত নির্বাচন, চাইছে নিজের ওয়ার্ডে কাউন্সিলর। ভোট চেয়ে একাধিকবার রাস্তায় নেমেছে ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ। শহর জুড়ে পোস্টারও পড়ে। তারপরও ভোট ঘোষণা না হওয়ায় বেজায় ক্ষুব্ধ বাসিন্দাদের একাংশ। আমরা আন্দোলন করে এসেছি যে নির্বাচনটা করতে হবে। অগণতান্ত্রিকভাবে কাউকে কোনো একজন ব্যক্তিকে এতগুলো মানুষের দায়িত্ব দিয়ে দেওয়া, এটা কোন গণতান্ত্রিক ব্যবস্থায় চলতে পারে না। কাউন্সিলর দরকার প্রধান লাগে, আমরা ভোট চাইছি। 2022-এ মেয়াদ শেষ হয় পুরো বোর্ডের। 3 বছর হতে চলল বোর্ড নেই ধূপগুড়িতে। 2017-র পুরো ভোটে ধূপগুড়ির 16টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জেতে 12টি ওয়ার্ডে, বিজেপি জয় পায় 4টিতে। তবে 2019-এর লোকসভা নির্বাচনে 15টি ওয়ার্ডে লিড পায় বিজেপি, একটি মাত্র ওয়ার্ডে এগিয়েছিল তৃণমূল। 2021-এর বিধানসভা ভোটে ধূপগুড়ির সব ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি। 2023-এর উপনির্বাচনে 9টি ওয়ার্ডে লিড পায় তৃণমূল, 7টিতে এগিয়েছিল বিজেপি। আর 2024-এর লোকসভা ভোটে বিজেপি 16টি ওয়ার্ডেই লিড পায়। এই প্রেক্ষাপটে বিজেপির দাবি হারের ভয়ে ভোট করাচ্ছে না তৃণমূল। শাসক দল অবশ্য প্রশাসনিক নির্দেশের যুক্তি সাজাচ্ছে। তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রীর দেওয়া জল প্রকল্পের প্রায় 50 কোটি টাকা, প্রায় প্রধানমন্ত্রী আবাস যোজনার কোটি কোটি টাকা তছরূপ করেছে, 9-6 করেছে, যার ফলে তারা এখানে ভোট করবার মতো তাদের সৎ সাহস নেই। অটোমেটিক পশ্চিমবঙ্গে যারা অ্যাডমিনিস্ট্রেটর সবাইকে ভেটে দেওয়া হচ্ছে, নতুন মুখকে আনা হচ্ছে, দলীয় হবে, দায়িত্ব দিয়েই দেওয়া হচ্ছে। সূত্রের খবর, তৃণমূলের অন্দরে এমনই গোলমাল যে ধূপগুড়িতে ব্লক কমিটি ঘোষণা হয়নি। বিধায়ককে সামনে রেখে 5 জনের কোর কমিটি চালাচ্ছে ধূপগুড়ি। এই প্রেক্ষাপটে প্রশাসক বোর্ডে মুখ বদল করে ক্ষোভ সামলাতে পারবে শাসক দল? প্রশ্ন ধূপগুড়ি জুড়ে। ধূপগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। আমরা বিগত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় বালি পাচারের খবর আপনাদের সামনে তুলে ধরেছি এবং কোথাও কোথাও বিরোধীরা অভিযোগ করছেন, কোথাও কোথাও এলাকার মানুষ অভিযোগ করছেন, কোথাও কোথাও আবার নিজের দলের লোকই অভিযোগ করছে। সেরকমই খবর এবার আপনাদের সামনে তুলে ধরবো। বিরোধী নয়, এখানেও পাচার নিয়ে মুখ খুলছে তৃণমূল। আর তাৎপর্যপূর্ণ বিষয় হলো প্রতিবাদ করায় কোনো শাসক দলের নাকি খুন হওয়ার আশঙ্কা করছেন, মানে শাসক দলের নেতাই নাকি খুন হওয়ার আশঙ্কা করছেন। কারোর দাবি বালি লুট সামনে আনায় মার খেয়েছেন। এই করতে করতে হুগলির আরামবাগের মুন্ডেশ্বরী নদী তো একেবারে নিঃশেষ। এই নিয়ে অনেক লড়াই করি, মানে বিপদের মুখে আমাকে মার্ডার করে দেওয়া এইরকম। এখানে কথাটা ভুল কিছু বলেনি, সেখানে তো আমরা বিরোধী। বালি তুলছে যারা, তারা আবার নেতৃত্ব ওখানে কি, যারা ওরা বালি তোলে তারাই করছে কেসগুলো। বালি পাচারের বিরুদ্ধে মুখ খুলে খুনের আশঙ্কা তৃণমূলের এক জনপ্রতিনিধির, আর বালি লুটের প্রতিবাদ করে মার খেলেন তৃণমূল নেতা। অভিযুক্ত তেমনই। আর এই বালি নিয়ে হুগলির আরামবাগে তৃণমূলের একাংশের হাতেই নাকি আক্রান্ত হচ্ছে তৃণমূলে। আরামবাগের দিনে দুপুরে মুন্ডেশ্বরী নদী এভাবেই ফাঁকা করে দেওয়া হচ্ছে। আরামবাগের
আরান্ডিতে পলি সংস্কারের লুট হয়ে যাচ্ছে বালি, পেলোডারে বালি তুলে পাচার হচ্ছে ট্রাক্টরে। আর আরামবাগেরই মলয়পুরের আগঢাক নেই, নদী থেকে দেদার তোলা হচ্ছে বালি। অভিযোগ, বালি পাচারের প্রতিবাদ করায় মার খান তৃণমূলের প্রাক্তন উপপ্রধান ও বর্তমান সদস্য। এই অন্যায়ের প্রতিবাদ করেছিল বলে আমাদের পঞ্চায়েতের এক্স উপপ্রধান সঞ্জীব মালিক এবং কারেন্ট মেম্বার রীতা গৌরীকে মারধর করে। কেউ বালি বিক্রি করবে, ট্র্যাক্টরে করে ভুটভুটি করে বিক্রি করবে, এইটাতে আমাদের আপত্তি। এইটা আমাদেরকে, আমরা বলবো প্রশাসন থেকে এই জিনিসগুলোকে আগে বন্ধ করুক। যদিও বিজেপির কটাক্ষ, বালির বখরা নিয়ে তৃণমূলের এই গুঁতোগুতি, পুলিশের সঙ্গে শাসক দলের আঁতাতের অভিযোগ বামেদের। একদল বলছে যে আমরা খাবো তোমরা খাবে না, আর একদল বলছে তোমরা খাবে আমরা খাবো না, তা হবে না, তা হবে না। দ্বন্দ্বেরই ফলশ্রুতি হিসাবে আজকে তারা মার খাচ্ছে। শাসক দলের কর্মীদের হাতে করে যখন সরকার এই কাজ করছে, এখানে জনগণকে এগিয়ে আসতে হবে, বাধ্য হয়ে, একত্রিত হয়ে, জোটবদ্ধ হয়ে। বালি লুট নিয়ে আরামবাগ মহকুমায় কেন তৃণমূল নেতারা আতঙ্কে? নেতৃত্বের ব্যাখ্যা কিন্তু ইঙ্গিতপূর্ণ। তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করতে জানে বলে প্রতিবাদ করেছে, আর কটাক্ষ কিন্তু অন্যজনেরা করছে। তাহলে এখানে কিন্তু অনেকটা আবার চিত্রটা পরিষ্কার হয়ে যাচ্ছে, ভেতরে নিশ্চয় অন্য কোনো ইন্ধন আছে বা অন্য কেউ বা কারাও আছে। তবে কি দুর্নীতির বালিয়াড়িতে ডুবে যাচ্ছে শাসক দল? তার জন্য এত কাদা ছোড়াছড়ি? আরামবাগ থেকে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। এদিকে উত্তরবঙ্গের লাগাতার দুর্যোগ, সেই দুর্যোগের খবর আমরা দেখিয়েছি। কোথাও পাহাড় ভেঙেছে, কোথাও ধস নেমেছে, এবং সেই দুর্যোগ ধীরে ধীরে কাটিয়ে ছন্দে ফিরছে উত্তরবঙ্গের মানুষ। তবে এখনো ছন্ন ছাড়া অবস্থায় রয়েছে বন্যপ্রাণ। আজ দুটো ছবি দেখাবো আপনাদের। কোথাও খাবারের খোঁজে, আবার কোথাও অসুস্থ হয়ে লোকালয়ে ঢুকে পড়েছে বন্যপ্রাণ। কালচিনির হ্যামিল্টনগঞ্জ বাসরা ছটঘাট, ছট উপলক্ষে হাজার হাজার পুণ্যার্থীর ভিড়। এমন সময় আচমকা বক্সা ব্যাঘ্র প্রকল্প এলাকা থেকে বেরিয়ে আসে একটি বুনো হাতি। আতঙ্কে শুরু হয় দৌড়দৌড়ি। বনকর্মীরা এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও যথেষ্ট বেগ পেতে হয় তাদের। জানা গিয়েছে খাবারের খোঁজে ছটঘাট থেকে রাস্তাতেও চলে আসে হাতিটি। দীর্ঘক্ষণ চেষ্টার পর তাকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন বনকর্মীরা। অনেকেই বলছেন হস্তি বিশেষজ্ঞ পার্বতী বড়ুয়ার কাছ থেকে শেখা একটি বিশেষ আওয়াজেই হাতিটিকে জঙ্গলে ফেরাতে পেরেছেন তারা। অন্যদিকে মাল ব্লকের চেল নদীর ধারে একটি অসুস্থ হাতিকে ঘোরাঘুরি করতে দেখে আতঙ্ক ছড়ায়। হাতিটির পায়ে আঘাতের চিহ্ন স্পষ্ট। বন দপ্তর সূত্রে খবর, রবিবার রাতে হাতিটি গরুবাথান ব্লকের ভুট্টাবাড়ি বনাঞ্চল থেকে বেরিয়ে এসে প্রথমে শাইলি ও রানীচেরা চা বাগান এলাকায় ঘোরাফেরা করে। এরপর চলে আসে চেল নদীতে। খবর ছড়াতে ভিড় জমাতে থাকেন আশেপাশের মানুষ। সেই হিসাবে হাতির পিছনে দু পায়ে প্রবলেম আছে এবং সাথে যে জিনিসটা বুঝে তার চোখেও প্রবলেম আছে। কাছের থেকে মানুষকে দেখার পরে সে দাঁড়ায় না বা এত স্লো, হাঁটার ক্ষমতাটা দিনের পর দিন কমে যাচ্ছে। তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে দিনে বলে বয়স্ক কারণে বা অন্য কোনো কারণে হাতিটা অসুস্থ আছে। আমরা পরিবেশপ্রেমী হিসাবে অবিলম্বে ফরেস্ট ডিপার্টমেন্টকে আবেদন করব যে এই হাতিটাকে কমসে কম ট্যাঙ্কুলাইজ করে বা তার ট্রিটমেন্টের ব্যবস্থা করা হোক। हाथी यहाँ 2-3 दिन हो गया यहाँ आया हुआ, अभी फिलहाल से कुछ खबर नहीं पा रहा है कि क्या इसको करके किधर ले जाएगा। হাতিটি যাতে জনবসতি এলাকায় না পৌঁছয় সেদিকে নজর রাখছেন বনকর্মীরা। নীলেশ্বর সান্যাল ও রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যে বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, কিন্তু তার জন্য না বেশ কিছু জায়গায় সমস্যাও দেখা দিয়েছে। এক কথায় বিপত্তি। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, তো সেখানে কানাইলাল পল্লীতে সব থেকে বড় জগদ্ধাত্রী পুজো মণ্ডপ হয়েছিল, সেই পুজোর মণ্ডপই ভেঙে পড়ে। বেশ কয়েকজন আহত হয়েছে ইতিমধ্যে, যা খবর পাওয়া যাচ্ছে। আহতের সংখ্যা বেড়েও চলেছে এবং গতকালের যে ছবি আছে তারপরেই আমরা সেই ছবি দেখাচ্ছি যে ভেঙে পড়ার পর কি অবস্থা। এবার যদি তমলুকের দিকে নজর রাখি, সেখানেও ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ে আলোর তোরণ। সেখানেও জগদ্ধাত্রী পুজো হচ্ছে, তমলুকে আলোর তোরণ ভেঙে পড়ে ঝড় বৃষ্টিতে। রূপোয় আক্ষরিক অর্থে সিলভার লাইন, শুধু সোনা নয়, এবার রূপোর গয়না বন্ধক দিলেও মিলবে লোন। রিজার্ভ ব্যাংকের নিয়মে বড় বদল এসেছে, বেশ কিছু অবশ্য শর্তও রয়েছে। তবে বিপদে পড়লে কিন্তু হাতের কাছে থাকা রূপোই ভরসা দেবে। সোনার দাম বাড়া নিয়ে কত হইচই। জানেন কি এই বছর এখনো পর্যন্ত সোনার চেয়েও বেশি দাম বেড়েছে রূপোর?
সোনার দাম বেড়েছে প্রায় 50%, সেখানে প্রায় 70% বেড়েছে রূপোর দাম। আর একটা কারণ অবশ্য সোনার চেয়ে রূপোর ইন্ডাস্ট্রিয়াল ইউসেজ অনেক বেশি, আর আমাদের দেশের মানুষও ইদানিং রূপোর দিকেই ঝুঁকছেন। দুদিক থেকেই চাহিদা বাড়ায় রূপোর দামে এখন রকেটের গতি। এতদিন সোনার কাছে রূপো দুয়োরানিই ছিল। সোনার গয়না ইচ্ছে করলেই বন্ধক রাখা যায়, রূপো কেউ বন্ধক নেবে না, ফলে রূপো নিয়ে উৎসাহও ছিল কম। তবে এবার কিন্তু পরিস্থিতি বদলাচ্ছে। রূপো হয়ে উঠতে পারে সোনার মতোই বিপদের বন্ধু। বাজারে রূপোর চাহিদা বাড়ায় নতুন নিয়ম চালু করছে রিজার্ভ ব্যাংক। সোনার মতোই এবার থেকে রূপো বন্ধক রেখেও ব্যাংক লোন মিলবে। সমস্ত ব্যাংক এবং নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে পাওয়া যাবে সিলভার লোন। সর্বাধিক 10 কেজি রূপোর গয়না বন্ধক রাখা যাবে। রূপোর কয়েনের ক্ষেত্রে বন্ধক রাখার ঊর্ধ্বসীমা 500 গ্রাম। তবে বুলিয়ান সিলভার বা রূপোর বার মর্টগেজ রাখা যাবে না। সব রকম সিলভার লোন হবে স্বল্পমেয়াদী। গ্রাহকদের রূপো ঋণ দেওয়ার জন্য সব ব্যাংকের কাছে রিজার্ভ ব্যাংকের অর্ডার পৌঁছে গিয়েছে। 2026-এর 1 এপ্রিল থেকেই চালু হয়ে যাচ্ছে নতুন নিয়ম। গোল্ড এবং সিলভার লোনের ক্ষেত্রে আগামী অর্থবর্ষেই আরও কিছু নতুন বিধি নিয়ম চালু হতে যাচ্ছে। এখন বন্ধক রাখা সোনার দামের 75% পর্যন্ত লোন পাওয়া যায়, সেটা বেড়ে হচ্ছে 85%। গ্রাহকের কাছে যত সোনাই থাকুক না কেন সর্বাধিক 2.5 লক্ষ টাকা পর্যন্ত গোল্ড লোন মিলবে। 1 বছরের মধ্যে এই ঋণ শোধ করতে হবে। রিজার্ভ ব্যাংক বলে দিয়েছে যে ঋণ শোধের 7 দিনের মধ্যেই গ্রাহককে তার বন্ধক রাখা সোনা বা রূপো ফিরিয়ে দিতে হবে। দেরি হলে ব্যাংকে প্রতিদিন গুনতে হবে 5,000 টাকা জরিমানা। যদি কেউ ঋণ শোধে ব্যর্থ হন তাহলে ব্যাংক সেই সোনা বা রূপো নিলাম করে দিতে পারে। তবে তার আগে যথাযথ নোটিশ জারি করতে হবে। কি ভাবছেন, রূপোতেও কিছু ইনভেস্ট করলে মন্দ হয় না? ফিনান্সিয়াল ইয়ার শেষ হয়ে আসছে, যা ভাবার তাড়াতাড়ি ভেবে নিন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।